লেকচার 4 এ সবাইকে আবারো স্বাগতম। আসসালামু আলাইকুম। আমরা লেকচার 4 এ মূলত দুটি টাইপ নিয়ে আলোচনা করব। কি কি? একটা হচ্ছে ক্ষমতা আর একটা হচ্ছে ভরকেন্দ্রের সরণ। তো তোমরা জানো যে বিভিন্ন বছরে মোটরের যে প্রবলেম গুলো থাকে, কুয়া খালি করার যে প্রবলেম গুলো থাকে, অথবা একটা ক্রেন দিয়ে কোনো একটা বস্তু সমবেগে তুলতে যে ক্ষমতার প্রশ্নগুলো থাকে, সেগুলো হচ্ছে ক্ষমতার টাইপের মধ্যে পড়বে। এবং ভরকেন্দ্রের সরণের মধ্যে ওই যে কুয়ার ম্যাথ গুলো আসলে হচ্ছে পড়ে, বা একটা ইট উল্লম্ব অবস্থা থেকে আনুভূমিক অবস্থায় চলে গেল, সেক্ষেত্রে কৃত কাজ কেমন, এই টাইপের প্রশ্ন। তো এক্ষেত্রে দেখা যায় যে এমসিকিউ এর মধ্যে গুচ্ছ, কৃষি গুচ্ছ, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটিতে বিগত বছরে এই টাইপগুলো থেকে প্রশ্ন এসেছে, এবং ইম্পর্টেন্সের ভিত্তিতে আমরা এটাকে 3 স্টার ইম্পর্টেন্স দিয়েছি। এখন চলো আমরা একটু দেখি ক্ষমতা বলতে আসলে আমরা কি জানি। তোমরা সবাই জানো যে ক্ষমতাকে হচ্ছে আমরা এরকম পি দ্বারা প্রকাশ করি, যাকে আমরা বলতে পারি কাজ বাই সময়। এখন দেখো, এটা যদি আমরা একটা ইকুয়েশন বলতে পারি, বললাম। এখন দেখো, কাজের বদলে আমরা আবার কি বলতে পারি, এফ ইন্টু এস ডিভাইড বাই টি। এখন যেহেতু এই এসটা হচ্ছে আমার সরণ আর টিটা হচ্ছে আমার সময়, তাহলে সরণ বাই সময়কে আমরা আবার কি বলতে পারি বলতো, বেগ বলতে পারি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, সরণ বাই সময় হচ্ছে বেগ, তাহলে এফ ইন্টু ভি। তার মানে আমার ক্ষমতার আর একটা ইকুয়েশন দাঁড়াচ্ছে পি ইকুয়ালস টু এফ ইন্টু ভি। সো পি ইকুয়ালস টু ডব্লিউ বাই টি একটা ইকুয়েশন, পি ইকুয়ালস টু এফ ইন্টু ভি আর একটা ইকুয়েশন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, যখন কর্মদক্ষতার প্রবলেমগুলো আমরা দেখি, ধরে নাও তোমাকে একটা মোটর দিয়ে দিছে, সেই মোটরের একটা ইনপুট ক্ষমতা তোমাকে বলে দিছে। হ্যাঁ, তো সেই ইনপুটে যেটা লেখা থাকে বা মোটরের গায়ে যেটা লেখা থাকে যে 1000 ওয়াট ক্ষমতার একটি মোটর, বাস্তবে কিন্তু বিভিন্ন কারণে, সিস্টেম লসের কারণে 1000 ওয়াট থেকে আসলে 1000 ওয়াটই পাওয়া যায় না। বিভিন্ন কারণে শক্তি নষ্ট হয় বা ক্ষমতা নষ্ট হয়, এবং আলটিমেটলি তুমি 1000 ওয়াট থেকে সম্ভবত হয়তো তুমি 950 ওয়াট পেতে পারো, তুমি 900 ওয়াট পেতে পারো, তুমি 800 ওয়াট পেতে পারো। তো কতটুকু তুমি অ্যাকচুয়ালি পাবা সেটা ডিপেন্ড করে তার কর্মদক্ষতার উপরে। সো ধরো সেটা হচ্ছে পি ইনপুট, কতটুকু বলা থাকে প্রদত্ত ক্ষমতা আসলে কতটুকু। এখন মোটরে যদি কর্মদক্ষতা ইটা হয়, অর্থাৎ ইটা পার্সেন্ট যদি সে তোমাকে ইফেক্টিভলি কাজ দিতে পারে, তাহলে আউটপুটটা কত হয় এটা আমরা জানি। আউটপুটটা হয় হচ্ছে সূত্র কি, এটা ইকুয়ালস টু পি আউটপুট বাই পি ইনপুট ইনটু 100%। সো এইসব ক্ষেত্র থেকে তুমি পি আউটপুটটা কি করতে পারবা, বের করতে পারবা। এখন পি আউটপুটের উপরে আমি কেন বেশি ফোকাস দিচ্ছি, তার মূল কারণ হচ্ছে, খেয়াল করো, এই একটা মোটর সে যদি কখনো 100% ইফেক্টিভ না হয়, তাহলে যতটুকু বলা আছে ততটুকু সে ডেলিভারি আমাকে দিতে পারবে না। সে যতটুকু আমাকে ডেলিভারি দিবে, অর্থাৎ আউটপুট ক্ষমতা তুমি আসলে যতটুকু পাবা, তোমার কিন্তু আউটপুট ক্ষমতা দিয়েই এই কাজ বাই সময় বা বল গুণ বেগ এটা হিসাব করতে হবে। তো এই ক্ষেত্রে বলে রাখা ভালো, আমাদের এই যে বেগ, এটা হচ্ছে আমাদের সমবেগ অথবা ধ্রুববেগ। আচ্ছা, চলো পরবর্তীতে আমরা একটু বিষয়গুলো দেখি। এখন দেখো, ছোট্ট একটা প্রশ্ন এখানে আছে, কি বলছে, একটি মোটর একটি 120 মিটার গভীর কূপ থেকে 5 মিনিটে 400 কেজি পানি উত্তোলন করতে পারে। যখন এই উত্তোলন শব্দটা দেখবা, অথবা দেখবা যে পানি উঠাইতে হবে বা উত্তোলন করতে হবে, তখন ওই অনেকেই চিন্তা করো যে ভাই, কাজের মান আমি বুঝি না, কখন এমজিএইচ করতে হয় আর কখন হচ্ছে আমি mgh/2 করব, ভাই এটা আমি বুঝি না। যাদের এরকম কনফিউশন আছে, আজকে ইনশাল্লাহ তোমাদের কনফিউশন ক্লিয়ার হবে। খেয়াল করে দেখো, এখানে বলছে পানি উত্তোলন। পানি উত্তোলন বললে যেই গভীরতা বলবে, এক্স্যাক্টলি সেই গভীরতা দিয়ে তোমাকে সরাসরি ম্যাথটা করতে হবে। ওটাকে আর অর্ধেক করা যাবে না, কিছুই করা যাবে না। তার মানে এখানে আসলে এটা আমরা লিখবো না, আমরা কি লিখবো, এমজিএইচ। এখন খেয়াল করো, এটা হচ্ছে কৃতকাজের অ্যামাউন্ট, আমাকে সময় বলে দিচ্ছে 5 মিনিট, তাহলে সময় হচ্ছে 5 মিনিট। তো আমরা মিনিটে এখানে নিতে পারবো না, সেকেন্ডে নিতে হবে। তার মানে 5 × 60 দ্যাট ইজ 300 সেকেন্ড। সো ক্ষমতা আসলে কত হবে দেখো, ক্ষমতা এককগুলো সব হচ্ছে হর্স পাওয়ারে দিছে বা অশ্ব ক্ষমতায় দিছে। তাহলে আমার ক্ষমতাটা কত হবে, কাজ বাই সময়, কাজের মানটা হচ্ছে কত, এমজিএইচ ডিভাইডেড বাই সময়। সময় হচ্ছে আমাদের এখানে বলা আছে, তার সাথে আমরা একটা কাজ করব একটু পরে, 746 দ্বারা সেটাকে হচ্ছে ভাগ দিব। তো চলো ম্যাথটা করি। এম এর ভ্যালু বলছে দেখো 400 কেজি, সো এটা হচ্ছে আমার এম এর ভ্যালু। সো এম এর ভ্যালু 400, জি এর মান আমরা জানি 9.8, এইচ এর মান বলছে 120, আর টাইমটা বলছে 300 সেকেন্ড। এইখানে যেটা আসবে আমার, সেই ক্ষমতাটা আসবে হচ্ছে ওয়াটে। চলো আমরা দেখে নিই এটা কত আসে।
দেখো আমাদের এখানে ভ্যালু আসবে 1568 এত ওয়াট, কিন্তু আমাদের কিন্তু এখানে ওয়াটে চাই নাই, কি চাইছে দেখো হর্স পাওয়ারে চাইছে। তার মানে কি করতে হবে, এটাকে ফার্দার 746 দ্বারা কি করতে হবে, ভাগ দিতে হবে। কারণ আমরা কি জানি যে 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট। সেটা দ্বারা যদি আমি ভাগ দেই, চলো দেখি কত আসে। আমাদের আনসার আসবে 2.10 অথবা 2.1 হর্স পাওয়ার। সো আমাদের আনসার এখানে ডি নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। চলো পরবর্তী প্রবলেমটা কিন্তু আমরা দেখি। এখানে বলছে একটি দালানের ছাদের সাথে লাগানো 10 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত আছে। আচ্ছা, এখানে মইয়ের দৈর্ঘ্যটা বলে দিচ্ছে 10 মিটার, ঠিক আছে ফাইন। এখন দেখো 68 কেজি ভরের একটি ব্যক্তি 12 কেজি ভর, তার মানে মোট ভরটা কত খেয়াল করো। আমরা বলতে পারি মোট ভর হচ্ছে 68 প্লাস 12 কত হবে, 80 কেজি। বলছে এত সেকেন্ডে, তো টি এর মানটা এখানে বলে দিছে, ওই ব্যক্তি কত ওয়াট ক্ষমতা প্রয়োগ করেছে। তাহলে আমরা এই ম্যাথটা যদি করতে চাই, দেখো মইটা হচ্ছে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ আনত আছে। তার মানে আমি বলতে পারি যে আমার এরকম একটা মই আছে এবং এই মইটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত আছে। দেখো মইয়ের লেন্থ বলে দিচ্ছে যে এত মিটার লম্বা একটা মই, তাহলে মইয়ের এই লেন্থটা হচ্ছে 10 মিটার। তাহলে আমাদের এই কাজটা বের করতে কি করতে হয়, এমজিএইচ বের করতে হয়, এবং এমজিএইচ এর জন্য কোন উচ্চতা লাগে, এই এইচ এর মানটা লাগে। তাহলে এইচ এর মানটা আমরা কিভাবে বের করব, এইচটা জানি না, অতিভুজটা এখানে হচ্ছে আমরা জানি সেটা কত 10 মিটার। তাহলে এইচ বাই 10 কত হবে, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ কত হবে sin 30। সো এখানে এইচ এর মানটা দেখো কত আসে, 10 তো 10ই, sin 30 মান হচ্ছে হাফ, তো এইচ এর মান আসবে তোমার 5 মিটার। ফাইন, এখন আমরা এইচ এর মানটাও এখানে বের করে নিচ্ছি। আমাদের এখানে কি বলছে আর কত ক্ষমতা প্রয়োগ করছে। এখন কত ক্ষমতা প্রয়োগ করছে সেটা বের করতে আমাদের কি করতে হবে, ক্ষমতা ইকুয়ালস টু ওয়ার্ক বাই টাইম। তাহলে এখানে কৃত কাজ হচ্ছে এমজিএইচ আর টাইম হচ্ছে টি, বাস এখানে মান বসাই দিলেই তোমার আনসারটা এখানে চলে আসবে। তাহলে চলো করে ফেলি। এম এর মান হচ্ছে 80, জি এর মান 9.8, এইচ এর মান 5 আর টি এর মান বলছে 19.6। এটা মোটামুটি ক্যালকুলেটর ছাড়া করা যাবে। কিভাবে দেখো, এখানে 9.8 19.6 এর মধ্যে যাবে দুইবার, এখানে 2 8 এর মধ্যে যাবে 40 বার। তার মানে এখানে 40 টাইমস 5, তার মানে কত আসতেছে অ্যান্সার 200। তার মানে আমার অ্যান্সার আসবে 200 ওয়াট, যেহেতু আমাদের ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তার মানে আমাদের এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার খেয়াল করে দেখো, এটা একটা সহজ প্রশ্ন। একটি মোটরের ক্ষমতা বলে দিছে, অর্থাৎ পি এর ভ্যালু, এরপর সময় বলে দিছে 4 মিনিট। সেক্ষেত্রে কৃত কাজের পরিমাণ বের করতে বলছে। তা আমরা কি জানি, আমরা জানি যে ক্ষমতা হচ্ছে কাজ বাই সময়। তার মানে কাজ যদি আমাকে কখনো বের করতে বলে, কাজের মান কি হবে, ক্ষমতা গুণ সময়। এখন দেখো ক্ষমতা বলছে 60 ওয়াট, 16 ওয়াট, টাইম বলছে 4 মিনিট। 4 মিনিট কিন্তু আমরা নিতে পারবো না, আমাদের কিসে নিতে হয়, অবশ্যই সেকেন্ডে নিতে হয়। তাইলে 4 মিনিট ইন্টু 60 সেকেন্ড। সো এখানে আমাদের অ্যান্সার কত আসে, আমরা যদি একটু গুণ করে দেখি, এখানে তোমার গুণ করলে আসবে হচ্ছে 16 ইন্টু 4 6 64 424, তার মানে কত আসবে 240। এখন এটাকে তোমার জাস্ট সিম্পলি গুণ করে ফেলবা, খাতায় গুণ করে ফেললে তুমি অ্যান্সার পেয়ে যাবা। আমরা এখানে ক্যালকুলেটরে করে ফেলি। তো আমাদের এখানে অ্যান্সার আসতেছে 3840 জুল। তার মানে আমাদের এখানে অপশন যদি আমরা চেক করি, আমরা দেখতে পেলাম আমাদের বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার খেয়াল করো, খুলনা ইউনিভার্সিটিতে 19-20 সালে আসা একটা প্রশ্ন, তুলনামূলক সহজ একটা প্রশ্ন। কি বলছে, 100 কেজি ভরের একটি বস্তুকে, তার মানে এম এর মান দিয়ে দিছে, ক্রেনের সাহায্যে 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ছাদের উপর উঠালে ক্রেনের ক্ষমতা কত ওয়াট। দেখো ক্ষমতার মান চাইছে এখানে। আমরা জানি যখনই বেগ রিলেটেড কোনো একটা ইনফরমেশন দেয় এবং তোমার কাছে ক্ষমতা চাওয়া হচ্ছে, তার মানে তুমি ইকুয়েশন বুঝতেছো, পি ইকুয়ালস টু কি হবে, এফ ভি হবে। এখন দেখো তোমার কাছে ক্ষমতা চাইছে, তো এফ এর মানটা আসলে কই থেকে পাবো, এখানে এম দিয়ে দিছে বা ভর দিয়ে দিছে। তো ক্রেন যখন বস্তুকে উঠাবে, তখন বস্তু তো আসলে তোমার এমজি বল নিচের দিকে অভিকর্ষজ বল ফিল করবে, তাহলে ক্রেনও তো আসলে তাকে তো কতটুকু ফোর্স দিবে বলো তো, ক্রেনের ফোর্স ওই এমজির অ্যামাউন্টই হবে। তাইলে ক্রেনের যে ফোর্স সেটা হচ্ছে এমজি, আর ভি এর মান তো এখানে বলে দিছে
10 সেন্টিমিটার পার সেকেন্ড। তো এই ভি এর মানটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো না সেন্টিমিটার পার সেকেন্ডে, কারণ কি মিটার পার সেকেন্ডে আমাকে নিতে হবে। তাহলে সেন্টিমিটারকে মিটারে নিলে কত আসবে? 0.1 মিটার পার সেকেন্ড। এখন তুমি এই মানটা বসাবা 0.1। এম এর মান দেখো কত বলছে 100, জি এর মান 9.8, আর এখানে মান আছে 0.1। এই যে তুমি দেখতে পাচ্ছ এই যে একটা শূন্য আর এই যে দশমিকের পর 1, এটা এটার দ্বারা নাই হয়ে যাবে। তাহলে এখানে কি থাকে? 10 থাকে, আর এখানে কি থাকে? 9.8 থাকে। তাহলে দুইটা গুণ হলে কত হবে? 98। তার মানে আমাদের অ্যান্সার হবে 98 ওয়াট। চলো পরবর্তী প্রবলেমটা একটু দেখি। এখানে যে প্রথম প্রবলেমটা আছে একদম জ্ঞানমূলক একটা প্রশ্ন। দেখো কি বলছে, প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করার সক্ষমতা কি বলে। তা আমরা একটু দেখি। ক্ষমতা সমান হচ্ছে কাজ বাই সময়। এখন খেয়াল করো, আমি যদি প্রতি সেকেন্ডে বলি, আমাদের এই যে কাজের যে এককটা, এখানে কাজের একক কি? জুল, আর সময়ের একক কি? সেকেন্ড। তার মানে ক্ষমতার একক তোমরা যেমন জানো যে ক্ষমতার একক হচ্ছে ভাইয়া 1 ওয়াট, একইভাবে এই ওয়াটকে আমরা কি বলতে পারি? জুল পার সেকেন্ড। 1 জুল পার সেকেন্ড। তাহলে 1 জুল পার সেকেন্ড এখানে আসলে কি বোঝাচ্ছে? 1 জুল পার সেকেন্ড বোঝাচ্ছে 1 সেকেন্ডে 1 জুল কাজ হয় অথবা কাজ সম্পাদিত হয়। তার মানে 1 সেকেন্ডে 1 জুল কাজ সম্পাদিত হওয়া মানে 1 জুল পার সেকেন্ড, আর 1 জুল পার সেকেন্ড মানে হচ্ছে 1 ওয়াট। তোমার কাছে বলছে কি দেখো 746 জুল কাজ করতে হবে। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারবো 746 জুল পার সেকেন্ড। আর আমরা কি জানি? জুল পার সেকেন্ড যেই কথা, ওয়াট সেই কথা। তার মানে এটাকে আমি বলতে পারি 746 ওয়াট। আর 746 ওয়াটকে আসলে আমরা কি বলি? 1 হর্স পাওয়ার বলি। তবে এটাকে আমরা বলবো 1 হর্স পাওয়ার অথবা অশ্ব ক্ষমতা। তার মানে আমার এখানে অ্যান্সার হবে অশ্ব ক্ষমতা। চলো পরেরটা দেখি। পরেরটাও তুলনামূলক সহজ একটা প্রশ্ন। কি বলছে দেখো, একটি মোটর প্রতি মিনিটে তার মানে টাইমকে এখানে ইন্ডিকেট করে দিছে তারা। টাইম বলে দিছে 60 সেকেন্ড। আচ্ছা, আরেকটা বিষয় দেখো, 500 লিটার পানির ক্ষেত্রে আমরা নরমালি কি জানি? যদি কিছু এখানে বলা নাই ঘনত্ব রিলেটেড, তার মানে কি পানি 500 লিটার যেই কথা, 500 কেজি পানি কি একই কথা। কারণ পানির ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তার মানে তোমার ওই 1 কেজি এবং 1 লিটার আসলে সমান সমান। এখানে তো আদারওয়াইজ কিছু বলা নাই, তাহলে তুমি ধরতে পারো যে 1 লিটার সমান 1 কেজি। তো এম এর মান লিখে ফেললাম। বেগের মান দিয়ে দিছে, হ্যাঁ আমাদের ভি দিয়ে দিছে 6 মিটার পার সেকেন্ড। এখন দেখো কি চাইছে? মোটরের ক্ষমতা। আমরা কি জানি? ক্ষমতা মানে হচ্ছে কাজ বাই সময়। এখন এখানে কাজ বের করার জন্য তোমাকে বেগ দিয়ে দিছে। যখন তোমার এই মোটরটা পানিটাকে একটা নির্দিষ্ট বেগ দিচ্ছে, তার মানে সে আসলে পানিকে একটা গতিশক্তি দিতে পারতেছে। এবং পানিকে সে যখন গতিশক্তি দিছে, সেটাও কিন্তু এক ধরনের কৃত কাজ। কারণ তোমরা জানো কাজ শক্তি উপপাদ্য থেকে যে কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন। তার মানে কাজের বদলে আমি কি লিখতে পারি? হাফ এমভি স্কোয়ার। আর নিচে আমার আছে হচ্ছে টি। এবার সুন্দর করে এখানে মান বসাই দাও। দেখো এখানে কি বলছে, এম এর ভ্যালু হচ্ছে 500, এখানে ভি এর ভ্যালু আছে হচ্ছে 6 স্কোয়ার, ভি স্কোয়ার ভ্যালু, টি এর মান এখানে বলা আছে 60 সেকেন্ড। তো খুব সুন্দর এখানে কাটাকাটি করা যাচ্ছে। দেখো এখানে আমরা যদি 0 এবং 0 বাদ দেই এখানে, তাহলে এই 6 স্কোয়ারের ভিতরে একবার যাবে, শুধুমাত্র 6 থাকবে। আর এখানে এই 2 এবং এই 6 কাটা গিয়ে আবার 3 থাকবে। তার মানে কি 50 টাইমস 3। তো 50 টাইমস 3 ভাইয়া কত হয়? 150। একক কি লিখবো? বের করতেছি আমরা কি ক্ষমতা, তাহলে একক কি হবে? ওয়াট। 150 ওয়াট। তাহলে দেখো সি নাম্বার হচ্ছে এখান থেকে আমাদের অ্যান্সার। এবার খেয়াল করে দেখো, রাজশাহী ইউনিভার্সিটিতে 15-16 সালে আসা একটা প্রশ্ন, একদম সহজ বিষয়। প্রতি ঘন্টায় 5000 গ্যালন পানি 36 ফিট উপরে তুলতে সর্বনিম্ন কত অশ্ব ক্ষমতার ইঞ্জিন লাগবে? একটু ভালো করে খেয়াল করো, এখানে ম্যাথটা একদম ইজি। জাস্ট কোথায় একটু ঝামেলা সেটা হচ্ছে এই যে ইউনিট গুলো হয়তো তোমরা খুব একটা পরিচিত এখানে না। সো ইউনিট গুলো আমি এখানে লিখে দিচ্ছি, তোমাদের একটু মনে রাখতে হবে। তো 1 গ্যালন পানি আসলে কি সেটা তোমাদের আগে জানতে হবে। 1 গ্যালন পানিতে আসলে কতটুকু পানি থাকে? 3.79 কেজি পানি থাকে। এই বিষয়টা একটু তোমাদের মাথায় রাখতে হবে। তার মানে এই 5000 গ্যালন মানে তোমার এম এর মানটা কত বলা আছে? তোমার এম এর মান বলা আছে 5000 ইন্টু 3.79, এত কেজি।
ফাইন। এখন খেয়াল করো, এখানে বলছে কত উপরে তুলতে হবে, 36 ফিট উপরে তুলতে হবে। তো 1 ফিট মানে হচ্ছে ভাইয়া 0.3048 মিটার। ওই যে আমরা মাঝে মধ্যে বলি যে 1 মিটারে আনুমানিক 3 ফিটের মতো হয়। তার মানে আসলে তোমার ওই 1 ফিট হবে হচ্ছে 1 মিটারের 3 ভাগের 1 ভাগের কাছাকাছি। তো দেখো যে 3 ভাগের 1 ভাগেরই কাছাকাছি, 0.33 এর কাছাকাছি আর কি। এভাবে মনে রাখতে পারো। তো 3048। এখন মান হবে 36 ফিট টাইমস হচ্ছে এত মিটার, 0.3048 এত মিটার। আচ্ছা, এইচ এর মান বের করে ফেলছি, এম এর মান বের করে ফেলছি, ম্যাথ এখানে শেষ। কিভাবে দেখো, কত অশ্ব ক্ষমতার ইঞ্জিন লাগবে এটা তারা বলছে, এবং এখানে সময় বলে দিছে প্রতি ঘন্টায়, মানে টি বলে দিছে। তাহলে টিটা কত বলছে ভাই? টি বলছে 3600 সেকেন্ড। তাহলে চলো ম্যাথটা করে ফেলি। ক্ষমতা হবে কাজ বাই সময়, কাজের মান হবে mgh ডিভাইড বাই টি। এখন মান বসাও। এম বলছে হচ্ছে 5000 ইন্টু 3.79, জি এর মান 9.8, আর এইচ এর মান হচ্ছে 36 ইন্টু 0.3048 ডিভাইডেড বাই টাইম। টাইম এখানে বলছে 3600। এখন একবারে যদি আমরা এখানে হিসাব করি, তাহলে আমাদের এখানে ওয়াটে হচ্ছে তোমার অ্যান্সারটা আসবে। তাহলে আমরা প্রথমে ওয়াটে একটু অ্যান্সারটা নিয়ে আসি। 5000 ইন্টু 3.79 ইন্টু 9.8 ইন্টু 36 ইন্টু 0.3048 ডিভাইডেড বাই 3600। তো তোমার এখানে অ্যান্সার আসবে হচ্ছে 566.044। এখন এটা কিন্তু ভাইয়া তোমার ওয়াটে আসছে, তোমার কি চাইছে আবারও খেয়াল করে দেখো। এখানে জিজ্ঞাসা করছে কত অশ্ব ক্ষমতার ইঞ্জিন লাগবে, তার মানে এটাকে তোমার আবার 746 দ্বারা ভাগ করতে হবে। তো তুমি 746 দ্বারা ভাগ করে আমরা একবার এখানে অ্যান্সারটা লিখবো, 566.044 746 এত হর্স পাওয়ার আসবে। একটু ভাগ করে দেখো কত আসে। দেখো আমাদের অ্যান্সার আসে 0.75 হর্স পাওয়ার। এখন এখানে অপশন চেক করে দেখো, 0.75 হর্স পাওয়ারের কোনো ইউনিট এখানে নাই বা কোনো অপশন এখানে নাই, কিন্তু খেয়াল করে একটা অপশন দেওয়া আছে কোনোটিই নয়। তার মানে এখানে অ্যান্সারটা হবে কোনোটিই নয়। এবার চলো পরের প্রবলেমটা সলভ করি। দেখো, এটা আসলে প্রবলেম সলভ করার কিছু নাই, জ্ঞানমূলক একটা প্রশ্ন। এক অশ্ব ক্ষমতা মানে আমরা আসলে কি জানি, 746 ওয়াট। সরাসরি এ হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই সহজ প্রশ্নটাই কিন্তু অনেকবার আসছে, এখানে হয়তো সবগুলো লেখাও নাই, কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গায় এই প্রশ্নটা চলে আসে, খুব সহজ বাট আসে। এবার দেখো এই প্রশ্নটা বেশ মজার। কি বলছে, একটি মোটরের ক্ষমতা 1000 কিলোওয়াট, যার প্রতি ধাপে 10% ক্ষমতা নষ্ট হয়। 2 ধাপ শেষে কার্যকর ক্ষমতা কত হবে? একটু বোঝার চেষ্টা করো। ধরে নাও তোমার কাছে 100 টাকা আছে এবং সামহাউ তোমার থেকে মনে করো এই 10% টাকা খরচ হয়ে গেছে। 10% খরচ হলে তোমার কাছে আছে কত? তোমার কাছে আছে হচ্ছে 90% আছে। তাহলে 100 টাকার 90% হচ্ছে তোমার কাছে সবসময় অবশিষ্ট থাকে। তো প্রত্যেক ধাপে তোমার কাছ থেকে হচ্ছে 10% খরচ হয়ে যায়, এভাবে চিন্তা করো। তাইলে 90% অবশিষ্ট থাকা মানে কি 100 ইন্টু 0.9, তাহলে 100 ইন্টু 0.9, এই 90% অবশিষ্ট মানে 0.9। তাহলে 0.9 সাথে গুণ করলে এটা হবে 90 টাকা। এখন খেয়াল করো, এটা হচ্ছে এক স্টেপে, ফার্স্ট স্টেপে। এখন 90 টাকা থেকে যদি আমি আবার সেকেন্ড স্টেপ চিন্তা করি, তোমার সেকেন্ড স্টেপেও 10% খরচ হবে, তাহলে তোমার অবশিষ্ট থাকবে কত? তাহলে আমরা এখানে লিখি যে তোমার হচ্ছে এখানেও 10% খরচ, এখানেও তোমার 90% অবশিষ্ট থাকবে, তার মানে 0.9 অবশিষ্ট। তাহলে দেখো তো কতটুকু তোমার অবশিষ্ট থাকবে। তোমার এই 0.9 ইন্টু কি 90, তাহলে 90 ইন্টু 0.9, তোমার অ্যান্সার এখানে আসবে 81। তোমার ফাইনাল আসবে অ্যান্সার হচ্ছে 81 টাকা। এখন দেখো, এখানে কেউ যদি খুব ভুল করতা, তাহলে কোথায় ভুল করতা? তুমি চিন্তা করতা যে ঠিক আছে আমার 2 ধাপে, দেখো এটা একটা ধাপ, এটা আরেকটা ধাপ। প্রথম ধাপে 10% খরচ, দ্বিতীয় ধাপে 10% খরচ, তার মানে ভাই আমার মোট খরচ হইতেছে কত? 20%। তাহলে 100 টাকা থেকে আপনি 20 বাদ দিয়ে দেন, তাহলে 80 টাকা থাকবে। কিন্তু খেয়াল করে অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু কত? 81 টাকা।
তার মানে তোমার এখানে কিন্তু অ্যান্সারটা ভুল হইতো যদি তুমি সরাসরি 2 স্টেপ হিসাব করতে যাইতা। এই জিনিসটা হচ্ছে এই ম্যাথের ক্ষেত্রেও কাজে লাগাইতে হবে। তোমার ক্ষমতা অবস্থা এখানে 1000 কিলোওয়াট, যার প্রতি ধাপে 10% ক্ষমতা নষ্ট হয়। তাহলে প্রথম ধাপে যে 10% ক্ষমতা নষ্ট হয়, আমার অবশিষ্ট আছে কত? 90% আছে। তাহলে 90% থাকলে তুমি গুণ দাও 90% ইন্টু 1000 কিলোওয়াট। তো তোমার এখানে আনসার কত আসবে? 90% হচ্ছে 0.9, তাহলে 1000 কিলোওয়াট হয়ে যাবে 900 কিলোওয়াট। এবার 900 কিলোওয়াটের পরে তুমি আবারও কি কত গুণ দিবা? যতটুকু আছে আবারও তোমার 90% আছে চিন্তা করতে হবে। তার মানে এখানেও তুমি 0.9 দ্বারা গুণ দিবা। তাহলে 0.9 দ্বারা গুণ দিলে তোমার এখানে আনসার আসবে 810 কিলোওয়াট। তার মানে তোমার ফাইনাল যে আনসার, এই যে 2 ধাপ শেষে কার্যকর ক্ষমতা কত হবে, সেটা হচ্ছে 810 কিলোওয়াট। এখন এটাকে অল্প সময়ে কিভাবে করতে পারবা সেটা আবার একটু বোঝার চেষ্টা করো। দেখো, এই এত কিছু আমার হিসাব করা লাগতো না যদি আমি একটা শর্টকাট অ্যাপ্লাই করি। কি শর্টকাট? আমার যে নতুন কর্মদক্ষতা হবে, নতুন কর্মদক্ষতা হবে হচ্ছে যে যদি আমার একাধিক কর্মদক্ষতা দেওয়া থাকে, সেই কর্মদক্ষতাগুলো হচ্ছে গুণফল। তাহলে এখানে দুইটার জন্য দুইটা, যদি এখানে 3টা থাকতো বা 3 ধাপ থাকতো তাহলে আমি 3 বার গুণ করতাম। তাহলে এখানে খেয়াল করো, এটা 1 ইনটু এটাটা কি বোঝাইতেছে? প্রত্যেক ধাপেরটা বোঝাইতেছে। তাহলে আমার এখানে প্রত্যেক ধাপে 10% ক্ষমতায় নষ্ট হইতেছে। এখন কতটুকু নষ্ট হয় সেটা তো আর কর্মদক্ষতা না। তাহলে আমার প্রতি ধাপের কর্মদক্ষতা কত? প্রতি ধাপের কর্মদক্ষতা 90%। কর্মদক্ষতা যদি 90% হয়, এটাকে আমরা কি লিখতে পারি? 0.9। এটাকে তুমি এখানে শর্টে বসাই দাও। তাহলে 0.9 ইন্টু 0.9, এখানে গুণফল আসবে 0.81। তার মানে তুমি যদি এখান থেকে বুঝতে পারতা এটার মান এখানে কত আসতেছে 0.81, 81 আসলে কি বুঝাইতেছে? 81% বুঝাইতেছে। তাহলে তোমার আউটপুট ক্ষমতা এখানে কত হইতো? আউটপুট ক্ষমতা হইতো ইনপুট ইনটু ইটা। তাহলে তোমার এটা হচ্ছে 0.81 আর তোমার ইনপুট হইতেছে কত বলছে? 1000 কিলোওয়াট। তো তোমার সরাসরি এখানে অ্যান্সার আসতো 810 কিলোওয়াট। তো এটা হচ্ছে তোমার শর্টকাটের জন্য তোমরা চিন্তা করতে পারো। শুধুমাত্র শর্টকাট তা না, এটা আসলে তুমি এই সূত্রটা শর্টকাট প্লাস রিটেন দুই ক্ষেত্রে তুমি লিখতে পারবা, শুধুমাত্র শর্টকাট না। ঠিক আছে, তো আশা করি সবাই এই প্রবলেমটা বুঝতে পারছি। চলো নেক্সট প্রবলেম দেখি। আমাদের নতুন টাইপ হচ্ছে ভরকেন্দ্রের সরণ, এবং এই টাইপটা মোটামুটি বোঝার অনেক কিছু আছে। যেমন কুয়ার যে প্রবলেম গুলো থাকে, যেমন তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে এরকম দুইটা কুয়ার রিপ্রেজেন্টেটিভ দুইটা ভেসেল আমরা এখানে নিছি, যার মধ্যে পানি থাকবে এবং পানিকে আমরা কি করতে হবে? খালি করতে হবে। এখন দেখো, এই ম্যাথগুলো করার ক্ষেত্রে তোমাকে ঘর্ষণের কনসেপ্টটা ইউজ করতে হবে। মানে কৃতকাজের মান সবসময় তোমার কি হচ্ছে? কৃতকাজের মান তোমার হবে W = mgh। তবে দুইজনের দুইটা পরিচয় আছে। এখানে এইচ এর পরিচয় হইতেছে, এইচ হচ্ছে আসলে গড় সরণ, আর এম এর পরিচয় কি? এম এর পরিচয় হচ্ছে অপসারিত পানির ভর, অর্থাৎ কতটুকু পানি আসলে তুমি সেখান থেকে সরাতে পারছো সেটা অপসারিত পানির ভর। তো এখানে আমরা এম ইকুয়াল টু কি জানি? ভি রো জানি। এভাবে আমরা আস্তে আস্তে হচ্ছে মান বসাই ম্যাথটা করি। এখন খেয়াল করো, গড় সরণটা যদি আমি এখান থেকে শিখতে পারি কিভাবে বের করতে হয়, তাহলে এই ম্যাথে নতুন কিছু আসলে থাকে না। খেয়াল করে দেখো, ঘর্ষণ কিভাবে চিন্তা করব। ঘর্ষণের ইকুয়েশন হবে H = যদি খুব সহজে আমরা শিখতে চাই তাহলে এভাবে আমাদের দেখতে হবে যে H ইনিশিয়াল প্লাস H ফাইনাল ডিভাইডেড বাই 2। ইনিশিয়াল প্লাস ফাইনাল ডিভাইড বাই 2। তবে মনে রাখতে হবে তোমার উচ্চতাটা বা গভীরতাটা সবসময় উপরিতল থেকে হিসাব করতে হবে। তার মানে আমি একটু লিখে রাখি এখানে, এই যে H ইনিশিয়াল আর H ফাইনাল, এই হিসাবটা করতে হবে উপরিতল থেকে। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, আমার ধরে নাও এখানে পানির লেয়ারটা হচ্ছে প্রথম অবস্থায় এখানে ছিল, অর্থাৎ আমরা বলতেছি এখানে যে আমার এই কুয়াটা একদম পানিপূর্ণ ছিল। এরপর মনে করো এই কুয়াটাকে আমি পানি এতটুকু নামাই ফেলছি, অর্থাৎ কিছু পরিমাণ পানি অপসারণ করছি। তো নিয়ম কি? আগের কেস দেখবা, পরের কেস দেখবা, কুয়া খালি করার আগে দেখবা, পরে দেখবা। আগের কেসে পানি যেখানে ছিল ওইটা হচ্ছে তোমার H ইনিশিয়াল, পরের কেসে পানি যেখানে আছে সেটা হচ্ছে তোমার H ফাইনাল। এবং এই মানটা কই থেকে হিসাব করবো ভাই? মানটা সবসময় উপরিতল থেকে হিসাব করব। তো আমরা একটু পরের এক্সাম্পলে
এই উপরিতল থেকে কিভাবে হিসাব করতে হয় সেটা এখন দেখব। চলো দেখি। প্রথম যে আমাদের টাইপ সেটা হচ্ছে সম্পূর্ণ কুয়া খালি করতে। তাহলে সম্পূর্ণ কুয়া খালি করতে যদি আমরা দেখি, খেয়াল করো, এখানে মনে করো তোমার কুয়াটা একদম পানিপূর্ণ আছে। এই কুয়াটাকে আমরা কি করব, একদম খালি করে ফেলবো, যেহেতু এখানে বলছে সম্পূর্ণ কুয়া খালি করতে। তাহলে সম্পূর্ণ কুয়া খালি করার ক্ষেত্রে আমরা ধরে নেই আমাদের এই টোটাল যে উচ্চতাটা আছে, আমাদের এই টোটাল উচ্চতার মান ধরে নেওয়া হচ্ছে, বা টোটাল যে গভীরতা আছে গভীরতার মান ধরে নেওয়া হচ্ছে এল। এখন আমাদের বলছিলাম যে ইনিশিয়ালি পানিটা কোথায় থাকে, সেটা হচ্ছে এইচ ইনিশিয়াল। এখন তুমি চিন্তা করো, এখানে তো আসলে পানিটা নাই, তাহলে পানিটা গেছে কই, সব পানি শেষ। তাহলে পানির এই উপরের লেয়ারটা আস্তে আস্তে নামতে 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 কোথায় চলে গেছে বলতো, একদম নিচে চলে গেছে, মানে আর নিচে কোনো পানি নাই। যেহেতু পানি নাই, তাহলে আমার এইচ ফাইনালটা কোথায়, একদম নিচে। আচ্ছা, এখন আরেকটা কথা বলছি, হিসাব করতে হয় সবসময় কই থেকে, দেখো উপরিতল থেকে হিসাব করতে হবে। তাহলে খেয়াল করো, এখানে উপরিতল থেকে হিসাব করতে হবে। আমি পানির লেয়ার তো উপরিতলেই আছে, তাই না, এটা হচ্ছে আমার উপরিতল, পানির লেয়ার উপরেই আছে। তাহলে তার সরণ কত, সরণ অবশ্যই শূন্য হবে। মানে ধরে নাও এখান থেকে আমি হচ্ছে দৌড় দিব, এখান থেকে দৌড় দিলে সামনে কতটুকু গেলাম এটা হচ্ছে কেউ একজন আমাকে মেপে দিবে। এখন এখান থেকে দৌড় শুরু করতে হবে, আমি এখানে দাঁড়ায় আছি, তাহলে আমার অতিক্রান্ত সরণ আসলে কত, বা আমার সরণ আসলে কত, শূন্য হবে না, অবশ্যই শূন্য হবে। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করে দেখো, এই সরণটা হবে হচ্ছে 0, আর এই সরণটা কত দেখো, উপরিতল থেকে হিসাব করতে হবে। একদম এই সরণটা কোথায় নেমে গেছে, টোটাল কুয়ার গভীরতা, অর্থাৎ টোটাল এল পরিমাণ সে নেমে গেছে। তাহলে এইখানে এই এল এর মানটা আসলে কত হবে বলতো, আমরা এখানে থেকে বের করতে পারি। আমরা দেখছিলাম যে এইচ এর মানটা হবে এইচ ইনিশিয়াল প্লাস এইচ ফাইনাল ডিভাইড বাই 2। তাহলে এইচ ইনিশিয়ালটা আসলে কত, ইনিশিয়ালটা 0, আর ফাইনালটা কত, ফাইনালটা হচ্ছে একদম টোটাল এল, টোটাল দৈর্ঘ্য আমরা এখানে ইউজ করছি। তাহলে ফাইনালের মানটা হচ্ছে টোটাল এল। তার মানে কি হবে, এখানে এইচ এর মান হবে L/2। হোপফুলি সবাই বুঝতে পারছি। তার মানে এখানে যদি আমার এই কার্যকর সরণ অথবা গড় সরণ অথবা ভরকেন্দ্রের সরণ, অনেক নামে ডাকা যায়, এটার মান এখানে কত আসতেছে, L/2। তাহলে আমাকে যদি কখনো বলে সম্পূর্ণ কুয়া খালি করতে কৃত কাজ কত, তাহলে এই ক্ষেত্রে আমার কৃত কাজের মান হবে mgh, আমরা জানি, কিন্তু h এর মানটা হচ্ছে L/2 হবে, mg/L/2। তো আমাদের এই নিচের লাইনটা যেন খুব সুন্দর করে মনে থাকে। আচ্ছা, এবার চলো পরবর্তী কেসটা দেখি। পরবর্তী কেসে আমরা এখানে দেখাচ্ছি যে সম্পূর্ণ কুয়াকে অর্ধেক খালি করতে হবে। তার মানে ধরে নাও তোমার এই কুয়াটা সম্পূর্ণ পানি ভর্তি অবস্থায় আছে, এটাকে তোমার কি করতে হবে ভাই, অর্ধেক খালি করতে হবে। আচ্ছা, তাহলে ধরো আমার কুয়াটা এখানে অর্ধেক আছে। এখন সম্পূর্ণ কুয়াকে তুমি যখন অর্ধেক খালি করছো, তখন আমরা কি বলছিলাম, আমার এইচ ইনিশিয়াল হচ্ছে এইটা, আর এইচ ফাইনাল হচ্ছে এইটা। এখন হিসাব কতটুকু নিতে হয় দেখো ভাই, আমরা জানি যে আমার এই টোটাল মানটা হচ্ছে এল, কিন্তু এই নিচের থেকে উপরে কতটুকু হিসাব সেটা কিন্তু আমার এই এইচ ইনিশিয়ালের মান না, উপরিতল থেকে হিসাব করতে হবে। উপরিতল থেকে সেটা আসলে কোথায় আছে, উপরিতলে আছে, এজন্য সরণ 0। আর এখানে খেয়াল করো, উপরেও তোমার মানটা L/2, নিচেও তোমার মানটা L/2। কারণ কি, অর্ধেক অর্ধেক খালি, তাহলে আমি বলতে পারি যে অর্ধেক পূর্ণ আর অর্ধেক খালি আছে। কিন্তু কোনটাকে আসলে এইচ ফাইনালি ইউজ করতে হবে বলতো, উপরের অংশটাকে, উপরিতল থেকে হিসাব করতে হবে। সো এই L/2 হচ্ছে আমার আসলে এইচ ফাইনালের মান, L/2। তাহলে এখানে আমাকে বলো এই ঘর্ষণের যে মানটা, ঘর্ষণের যে মানটা এইচ এর মানটা, সেটা কিভাবে লিখতে পারি, এইচ ইনিশিয়াল প্লাস এইচ ফাইনাল ডিভাইড বাই 2। এখন দেখো এখানে যদি আমরা মান বসাই দেই, এইচ ইনিশিয়াল আছে হচ্ছে আমাদের 0, আর এইচ ফাইনাল আছে আমাদের হচ্ছে L/2 ডিভাইড বাই 2। তার মানে আমার এইচ এর মানটা আসবে L/4। তার মানে বুঝতেই পারতেছো এখানে ঘর্ষণের মান হবে L/4। তাহলে কৃতকাজ কত হবে, কৃতকাজ হবে mgh, যেখানে এই এইচ এর মানটা হবে L/2। তবে একটা বিষয় একটু মনে রাখো, খেয়াল করে দেখো, এখানে কিন্তু সম্পূর্ণ কুয়াকে আমি খালি করি নাই। তাহলে এই এমটা কিন্তু সম্পূর্ণ কুয়ার ভর না, বা সম্পূর্ণ কুয়ার পানির ভর না। এই এমটা হচ্ছে কতটুকু, অপসারিত পানির ভর। যেহেতু অপসারিত পানির ভর, তোমার টোটাল ছিল হচ্ছে এম, তোমার টোটাল পানি ছিল হচ্ছে এম,
এখানে সেটা কত চেঞ্জ হয়ে গেছে, ধরে নাও টোটাল পানি ছিল হচ্ছে এম প্রাইম, এখন পরে চেঞ্জ হয়ে গেছে পানি হচ্ছে অর্ধেক, তাহলে কতটুকু পানি আমি অপসারণ করছি বলতো? এম প্রাইম বাই টু আছে আর এম প্রাইম বাই টু আমি খালি করছি, তাহলে আমি কতটুকু পানি অপসারণ করছি? এম প্রাইম বাই টু। তাহলে এই এম এর মানটা কিন্তু আসলে এম প্রাইম বাই টু হবে, মানে টোটাল পানির অর্ধেক। এটা হবে হচ্ছে মোট পানির অর্ধেক। আচ্ছা, এবার চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এবার বলছে দেখো, অর্ধেক কুয়া সম্পূর্ণরূপে খালি করতে হবে, তার মানে আমার কুয়াটা এখানে অর্ধপূর্ণ অবস্থায় আছে। এটাকে একদম সম্পূর্ণ খালি করতে হবে। তাহলে নিয়ম কি? নিয়ম হচ্ছে দেখো, আমাদের এটার মানও এল বাই টু, এটার মানও এল বাই টু, কিন্তু আমরা কোন অংশের মানটা এইচ ইনিশিয়াল নেই? উপরের অংশটা। সো উপরের অংশ হবে আমার হচ্ছে এইচ ইনিশিয়াল, এই যে এই পর্যন্ত। আর নিচের ক্ষেত্রে আমার আসলে পানি নাই, তার মানে একদম নিচ পর্যন্ত চলে গেছি, তার মানে এইচ ফাইনালটা হবে টোটাল যে গভীরতা সেটা। তাহলে এখানে গড় সরণ কত হবে? গড় সরণ হবে এইচ ইনিশিয়াল প্লাস এইচ ফাইনাল ডিভাইড বাই টু। এখানে মান বসাও, এখানে থাকতেছে আমার এল বাই টু, আর ওই পাশে আমার আসতে হচ্ছে এল ডিভাইড বাই টু। সেখানে তোমার থাকবে থ্রাইজ এল বাই ফোর, তার মানে তোমার এইচ এর মান আসতেছে থ্রাইজ এল বাই ফোর। তাহলে কৃতকাজের মান ভাইয়া কত হবে? কৃতকাজের মান হবে এম জি এইচ, যেখানে এইচ এর মানটা হবে থ্রাইজ এল বাই ফোর। তবে একটা বিষয় এখানেও বলে রাখি, সেটা হচ্ছে দেখো, তোমার এখানে কিন্তু তুমি সম্পূর্ণ পানিকে সরাও নাই, বরং তুমি অর্ধেক পানিকে কি করছো? সরাই ফেলছো। তাহলে তোমার এই যে এম এর যে মানটা, এখানে এই এমটা কি হবে? এই অর্ধেক পানির ভর আসলে কতটুকু ছিল, তাহলে এই এমটা হচ্ছে এই অর্ধেক পানির ভর। এই বিষয়টা যেন সবার মাথায় থাকে। যদি আমাকে বলতো যে না, সম্পূর্ণ কুয়া হচ্ছে 100 কেজি, কিন্তু আমার পানি আছে হচ্ছে 50 কেজি, এখন 50 কেজি পানিকে সরাইতে তাহলে কতটুকু কাজ করতে হবে? ভর তখন 50 কেজি নিতে হবে। বাট তুমি যদি 100 সাপেক্ষে করো, এম এর মান কিন্তু 100 হবে না, তখন অর্ধেক করে মাত্রা করতে হবে। এখন দেখো, ইটের ক্ষেত্রে এখানে একটা থিওরি বলা আছে। কি থিওরি? আমরা যদি চিন্তা করি যে একটা ইট হচ্ছে আমার এরকম শোয়ানো অবস্থায় আছে, তাহলে এই ইটটা মনে করো, ধরে নাও বিষয়টা এমন, আমাদের কাছে এরকম একটা ইট ধরো আছে শোয়ানো অবস্থায়। তখন ইট যখন এরকম শোয়ানো অবস্থায় থাকে, তখন তার ভর কেন্দ্র আমরা কিভাবে হিসাব করব? কি করবা? এরকম মাঝ বরাবর দাগ দিয়ে দিবা, সহজে চিন্তা করার জন্য। তো এই মাঝ বরাবর তার কি থাকবে? ভর কেন্দ্র থাকবে। তা আমরা তো নর্মালি আসলে সিমেট্রিক বিষয় নিয়ে বেশি কাজ করি। তো সিমেট্রিক বিষয় নিয়ে বেশি কাজ করার কারণে, যে ধরো আমার যদি এরকম ক্যালকুলেটর থাকে আমার কাছে, তাহলে ক্যালকুলেটরের ভর কেন্দ্রটা আসলে কোথায় আছে? আনুমানিক ক্যালকুলেটরের ভর কেন্দ্র যদি সুষম বস্তু হয় 100%, এটা আসলে 100% সুষম না, সেক্ষেত্রে তার ভর কেন্দ্র কোথায় হবে? এই যে মাঝ বরাবর যে বিন্দু, এটার মাঝ বরাবর, অর্থাৎ এই যে এই বিন্দুর আর এটার মাঝ বরাবর। তাইলে ভর কেন্দ্রের সরণ হিসাব করার জন্য তোমাকে আগে ইনিশিয়াল আর পরের ভর কেন্দ্রটাকে খুঁজে বের করতে হবে। তাহলে প্রথমে যখন এটা শোয়ানো অবস্থায় থাকে, তখন ভর কেন্দ্র আমার আছে হচ্ছে এখানে। হ্যাঁ, তখন আমার ভর কেন্দ্র আছে হচ্ছে এখানে। কিন্তু খেয়াল করো, এটা যখন এরকম দাঁড় করানো হবে, যখন ভূমিতে দাঁড় করানো হবে, তখন তার ভর কেন্দ্র কি একদম মাঝ বরাবর আছে না এই পয়েন্টে? হ্যাঁ আছে। এখন দেখো, ভূমি থেকে এই যে উচ্চতাটা, এই উচ্চতা ভূমি থেকে আসলে কত? আমার টোটাল প্রস্থ যদি এক্স হয়, তাহলে এই উচ্চতাটা আমার কত হচ্ছে? এক্স বাই টু। আর দেখো, যখন পরের অবস্থা আছে, পরের অবস্থা আসলে কি? সেটা হচ্ছে ভূমি থেকে টোটাল যদি ডি হয়, তাহলে এতটুকু কত? ডি বাই টু। তার মানে আমার ভরকেন্দ্র আগে ছিল এক্স বাই টু তে, পরে চলে গেছে ডি বাই টু তে, তাহলে ভরকেন্দ্র কতটুকু উপরের দিকে উঠে গেছে বলতো? এক্স বাই টু থেকে ডি বাই টু পর্যন্ত উঠে গেছে। তার মানে কতটুকু উঠে গেল? আমার ভরকেন্দ্রের সরণ তাহলে হবে ডি বাই টু মাইনাস এক্স বাই টু। যেহেতু আমার ডি বাই টু হচ্ছে বড় আর এক্স বাই টু হচ্ছে ছোট, তার মানে আমার আসলে সরণ কতটুকু হয়েছে বলতো? এখান থেকে এতটুকু, এই যেটাকে আমরা এইচ দ্বারা এখানে প্রকাশ করতেছি। সো এই এইচ এর মানটা কত আসলো? ডি বাই টু মাইনাস এক্স বাই টু। হ্যাঁ, বিষয়টা উল্টাও হতে পারতো। তোমার যদি দাঁড়ানো অবস্থা থেকে একটা ইটকে আমি এরকম শোয়াই ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমার এই ভরকেন্দ্র সরণের মানটা একই হবে, অর্থাৎ ডি বাই টু মাইনাস এক্স বাই টুই হবে। চলো পরবর্তীতে একটা ম্যাথের ক্ষেত্রে আমরা বিষয়টা দেখি। তো আমরা
একটা শর্টকাট এখানে একটু দেখার চেষ্টা করব যে n সংখ্যক ইটকে একটির উপর আরেকটি রেখে স্তম্ভ তৈরি করতে কেমন কাজ করা লাগে। তো এটা শর্টকাটও একটা দেখাবো, শর্টকাট কিভাবে আসে সেটাও তোমাদের আমি একটু দেখাবো। খেয়াল করো, মনে করো তোমার ভূমিতে অসংখ্য ইট রাখা আছে, তো আমরা তো অসংখ্য নিয়ে হিসাব করতে পারবো না, আমি তোমাদের 4টা নিয়ে একটু দেখাই। ধরো এখানে 4টা ইট এভাবে রাখা আছে। এখন বলছে দেখো n সংখ্যক ইটকে একটির উপর আরেকটি রেখে স্তম্ভ তৈরি করতে হবে। তাহলে এখানে ইট আছে 4টা। কিছুক্ষণ পর আমি একটা ইটের উপরে আর একটা ইট রেখে এরকম 4টা ইট দিয়ে একটা স্তম্ভ তৈরি করলাম। হ্যাঁ, এখন 4টা ইট দিয়ে যখন স্তম্ভ তৈরি করছি, এই ক্ষেত্রে খেয়াল করো ভাই, প্রত্যেকের ভরকেন্দ্র আগে এখানে আছে, এই যে এখানে প্রত্যেকের ভরকেন্দ্র আমাদের এখানে আছে। এখন খেয়াল করে দেখো, যখন আমি স্তম্ভ তৈরি করে ফেলছি তখন কিন্তু প্রথম যে ইট, ধরে নাও এখান থেকে যে কোনো ইটকে তুমি যদি চুজ করো, সেই ইটের ভরকেন্দ্র আর প্রথম ইটের ভরকেন্দ্র আসলে একই জায়গায় আছে, দেখো একই উচ্চতায় আছে। কিন্তু দ্বিতীয় ইটের ভরকেন্দ্র কিন্তু আসলে ভাই একই জায়গায় নাই। তাহলে কি করা যায় দেখো, দ্বিতীয় ইটটা কতটুকু উঠছে একটু খেয়াল করি। আমরা যদি এই টোটাল উচ্চতাটাকে বলি হচ্ছে h, তাইলে এই অর্ধেকটুকু আসলে কত হবে? অর্ধেকটুকু হবে h/2। এখন দেখো এই h/2, এখানে আমার h/2 আছে, আমার আবার এখানেও h/2 আছে। তাইলে এই কতটুকু ভরকেন্দ্রে সরণ হয়েছে দেখো তো, h/2 আর h/2 মিলে কতটুকু হয়েছে? h হয়ে গেছে। একটা অর্ধেক আপেল মিলে কি হয়ে গেছে? কমপ্লিট আপেল হয়ে গেছে। তাহলে টোটাল হচ্ছে দ্বিতীয় যে আমার ইটটা আছে, দ্বিতীয় ইটের জন্য সরণ কতটুকু হয়েছে? একটা h, তাই না? আচ্ছা, তাহলে দেখো প্রথম যে ইটটা আছে, আমরা বলতে পারি যে ফার্স্ট যে ইটটা আছে, ফার্স্ট ইটের জন্য আমার সরণ h1, সেটা হচ্ছে 0। কারণ কি, আমার প্রথম যে ইট তার ভরকেন্দ্র আর এখানে ভরকেন্দ্র সেম। কিন্তু দ্বিতীয় যে ইটটা আছে আমার সেকেন্ড ইট, তার জন্য আমরা সরণ চিন্তা করলাম ধরো h2। সেই সরণটা কত দেখো, দ্বিতীয় ইটের জন্য এই সরণটা হচ্ছে কতটুকু উঠছে? h পরিমাণ উঠছে। তাহলে আমি এখানে লিখে রাখলাম শুধুমাত্র h। এখন তৃতীয় ইটের জন্য আসো, থার্ড ইট। থার্ড ইটের জন্য যদি সরণ h3 বলি, তাহলে একটু খেয়াল করে দেখো, আমার থার্ড ইট আছে এখানে। এখন এখানে আরেকটা h/2, এখানে আরেকটা h/2, তো দুইটা h/2 মিলে আমার কতটুকু হবে? আরেকটা h হবে। তার মানে আমার এখান থেকে এখানে একটা h ছিল, এখানে আরেকটা h আছে। তাহলে মোট কতটুকু উঠলো এটা? প্রথমে যদি h উঠে, এটা 2h উঠছে। তার মানে থার্ড ইটের সরণ আমার হচ্ছে কত? 2h। এখন আশা করি সবাই একটা ট্রেন্ড ধরে ফেলছো। কিভাবে ট্রেন্ডটা দেখো, আমার প্রথম যে ইট সেটা যদি 0, সেকেন্ড ইটের সরণ হচ্ছে একটা h, সেকেন্ড ইটের সরণ একটা h, থার্ড ইটের সরণ দুইটা h, মানে কি একটা নাম্বার কম। তাহলে বলো তো ফোর্থ ইটের জন্য সরণটা কত হবে? থার্ড ইটের জন্য কত আছে? 2h। 2h আসলে কিভাবে লেখা যায়? 3 - 1। তাহলে ফোর্থ ইটের জন্য সরণ কত হবে? 4 - 1, মানে 3h। তার মানে এইভাবে করে আমি প্রত্যেকের জন্য হিসাব করতে পারবো। তাহলে কাজের মান কিভাবে হিসাব করব দেখো, আমার মোট কাজ হবে w1 প্লাস w2 প্লাস w3 প্লাস, যদি আমার n সংখ্যক থাকে তাহলে প্লাস ডট 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 n তম ইট। এখন ভাইয়া প্রথম ইটের জন্য যে mgর পর h লিখতে হবে, তো প্রথম ইটের সরণ হচ্ছে 0। এবার দ্বিতীয় ইটের জন্য সরণ দেখো h, তৃতীয় ইটের জন্য সরণ দেখো 2h। তাহলে এভাবে বলো তো, প্রথম ইট যদি 0 হয়, দ্বিতীয় ইট যদি 1 হয়, তৃতীয় ইট যদি 2 হয়, তাহলে n তম ইট গিয়ে কত হবে? n - 1h হবে, একটা কম। তাহলে এখান থেকে আমরা দেখো mgh কে কমন নিতে পারি। কমন নিলে এটা কি হবে? 0 প্লাস 1 প্লাস 2 প্লাস ডট 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 n - 1। এখন এই যে অংশটা আমরা এখানে পাইছি, এটাকে আমরা সরাসরি সূত্রে ফেলবো। কি সূত্র? দেখো ভাইয়া, আমার যদি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n পর্যন্ত আসতাম, তাহলে n তম স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র তোমরা পড়ছো, which is n into n plus 1 divided by কি 2।
কিন্তু খেয়াল করো আমার কিন্তু এখানে শুরু হয়েছে কত থেকে, 0 থেকে, আর শেষ হয়েছে n-1 এ গিয়ে, মানে 1 করে কম আছে। প্রথমে 1 কম আছে, 1 থেকে শুরু হয় নাই, 0 থেকে শুরু হয়েছে, শেষেও 1 কম আছে, n এ শেষ হয় নাই, n-1 এ শেষ হয়েছে। তাহলে কি করা যায় দেখো, আমরা এই 1 কে জোর করে কি করব, 0 করতেছি, 2 কে জোর করে 1 করতেছি, 3 কে জোর করে 2 করতেছি, তাহলে জোর করে এই n-টা কি হয়ে যাবে, n-1 হবে। তাহলে ফর্মুলাতে গিয়েও এই n-টা কি হয়ে যাবে, একটা কম হবে, অর্থাৎ n হয়ে যাবে n-1, আর n+1টা এক কমে, এই এক কমে সে কি হয়ে যাবে, শুধুমাত্র n হবে। তার মানে সূত্র হবে n × n-1 / 2। তার মানে এই যে টোটাল যে অংশটা আছে, টোটাল অংশের বদলে আমরা কি লিখতে পারি ভাইয়া, mgh n × n-1 / 2। আর এই যে n × n-1 / 2 এটাকে শর্টে nc2 লেখা যায়। এই জন্য আমরা এটাকে লিখতে পারবো mgh × nc2। তোমাদের ক্যালকুলেটরে এই কম্বিনেশনটা করা আছে, ক্যালকুলেটর একটা বাটন আছে, সরাসরি তুমি nc2 সরাসরি করে ফেলতে পারবা। আচ্ছা, তাহলে এখানে n-টা কি বুঝায়, n বুঝায় কয়টা ইট। যেমন এখানে আমি 4টা ইট দিয়ে যদি করতাম তাহলে n এর মান হতো 4, n এর মান এখানে 100ও হইতে পারে যদি 100 ইট নিয়ে কাজ করি, ঠিক আছে। তাহলে আমাদের কাজের ইকুয়েশন হবে হচ্ছে mgh × nc2। ওকে, চলো এবার নেক্সট টাইপে চলে যাওয়া যাক। চলো এই প্রশ্নটা আমরা একটু দেখি। ঢাকা ইউনিভার্সিটিতে 16-17 সালে আসা একটা প্রশ্ন। কি বলছে দেখো, একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 12 মিটার এবং ব্যাস বলছে 1.8 মিটার। তো আমরা এখান থেকে এই মানগুলোকে একটু লিখে রাখি। দেখো গভীরতা বলছে 12 মিটার আর ব্যাস বলছে হচ্ছে 1.8 মিটার। সো ব্যাস থেকে আমরা ব্যাসার্ধটা বের করতে পারবো অর্ধেক করলে। ব্যাসার্ধ কত আসবে, 0.9 মিটার। ফাইন। এখন দেখো 24 মিনিটে বলছে, তার মানে টি এর মান হবে 24 × 60 সেকেন্ড। আর কটাকে পানি শূন্য করছে বলছে, ঠিক আছে, পাম্পের ক্ষমতা কত সেটা চাইছে। আচ্ছা, খেয়াল করে দেখো প্রত্যেকটা এককে এখানে হচ্ছে হর্স পাওয়ারে আছে, তার মানে তোমাকে 746 দ্বারা এটা ভাগ করতে হবে। এখন দেখো আমরা এখানে লিখলাম যে আমাদের পাওয়ার হচ্ছে W/T। এখন W এর মানটা আসলে এখানে কত, mgh লিখবো নাকি h/2 লিখবো? দেখো আমরা যখন পড়ছিলাম, একটু আগে যখন আমরা পড়ছিলাম, আমরা একদম সম্পূর্ণ কুয়া খালি করতে কি করছিলাম দেখো তো, L/T ইউজ করছিলাম, অর্থাৎ তোমার যে টোটাল যে লেন্থটা বা টোটাল যে গভীরতাটা তাকে কি করছিলাম, অর্ধেক করছিলাম। তাহলে এই ম্যাথেও আমাকে কি করতে হবে, এই টোটাল যে গভীরতাটাকে আমাকে বলছে তাকে অর্ধেক করতে হবে, তার মানে mgh/2। আচ্ছা, এখানে 10 মান দ্বারা ভাগ দিব। এখন m এর মানটা একটু আলাদা করে লিখতে হবে। তাহলে খেয়াল করো দেখো, m এর মান আমরা জানি m = v. যেহেতু কুয়া হচ্ছে দেখতে সিলিন্ডারের মতো হয়, একটা কুয়া দেখতে যেহেতু সিলিন্ডারের মতো হয়, এজন্য আমার আয়তনটা কত হবে, πr² h, তার সাথে রোটা আমাকে গুণ করতে হবে। সো এখানে m এর মানটা আমি একটু বসাই। m এর মানটা হবে πr² h রো। এটা হচ্ছে আমার m এর মান গেল, তার সাথে কি করতে হবে, g টাকে গুণ করতে হবে, তার সাথে h/2 / t। এখন ছোট্ট করে এখানে সুন্দর করে মানগুলো বসাই ফেলো। এখন মান বসানোর ক্ষেত্রে আমরা হচ্ছে একটা কাজ করব। আমরা কি চাই, এখানে এককটা দেখো হর্স পাওয়ারে চাইছে না, তাহলে হর্স পাওয়ারে চাইলে আগে থেকে যদি আমি 746 দ্বারা এখানে গুণ করে রাখি, আগে থেকে 746 দ্বারা গুণ করে রাখলে তোমার এখানে একক সরাসরি কোনটা আসবে, হর্স পাওয়ার আসবে। তো আমরা এখানে একবারে করে ফেলবো। এখন সরাসরি এখানে মান বসাও। দেখো মান কত, আমরা একটু সাইডে ভ্যালুটা ইনপুট দিই। পাই আর এর মান বলছে 0.9², এইচ এর মান বলছে হচ্ছে 12, রো এর মান হচ্ছে 1000, জি এর মান 9.8, এইচ এর মান 12/2, টাইম এর মান বলছে 24 × 60, আর এখানে 746। এখানে মোটামুটি কিছু ক্যালকুলেশন হাতে কলমে করে ফেলা যায়। দেখো কিভাবে করা যায়। আমার এখানে কত আছে, এটা ধরো 2, 12 এর মধ্যে কয়বার যাবে, 6 বার যাবে, এটা হচ্ছে 6। এই 6 আবার 60 এর মধ্যে কয়বার যাবে, 10 বার যাবে। এরপর এখান থেকে 0 আর এখান থেকে 0 বাদ যাবে। এরপর দেখো 12 আবার 24 এর মধ্যে 2 বার যাবে। এই 2 আবার উপর যে 100 আছে 100 এর মধ্যে কয়বার যাবে, 50 টাইমস যাবে। তাহলে এখানে আমার আলটিমেটলি কি থাকে, উপরের ভ্যালুটা ডিভাইড বাই কি 746। এখন এটা একটু ছোট্ট করে ক্যালকুলেশন করে ফেলো। এই ক্যালকুলেশন করে আমরা দেখি আমাদের অ্যান্সারটা কত আসে।
ওকে, দেখো আমাদের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি। আমাদের অ্যান্সার হবে 1.67 হর্স পাওয়ার। তো এবার অপশন চেক করে দেখো, আমাদের অপশনের মধ্যে প্রথমটা হচ্ছে কারেক্ট। এবার চলো আমরা পরবর্তী প্রশ্নটা একটু দেখে নিই। দেখো পরবর্তী প্রশ্ন আমাদের বলছে একটি মোটরের ক্ষমতা 500 ওয়াট, যার ক্ষমতা কর্মদক্ষতা 80%। তার মানে আমাকে কি দিয়ে দিছে, দেখো মোটরের ক্ষমতা ইনপুটটা বলে দিছে 500 ওয়াট আর কর্মদক্ষতা বলে দিছে 80%। তো পার্সেন্ট করা মানে আসলে 1/100 দ্বারা গুণ করা অথবা 100 দ্বারা ভাগ করা। তার মানে এখানে ভ্যালু আসবে কত, 0.8। এখন দেখো বলছে মোটর দ্বারা 100 কেজি পানি ভর্তি কুয়ার 1/3 খালি করতে কত সময় লাগবে। তা আমরা একটা টেকনিক এখানে শিখছিলাম, মনে আছে কিনা, কিভাবে হিসাব করতে হয়। দেখো তোমার কুয়াটা আছে কোথায়, পানি ভর্তি আছে, এই কুয়াটাকে আমরা কি করছি, 1/3 খালি করছি। 1/3 যদি খালি করা হয়, প্রথমে কিন্তু তোমার এই মোটরটা কি ছিল বা তোমার এই কুয়াটা কি ছিল, পানি ভর্তি ছিল। 1/3 খালি করলে তোমার পানি আছে কতটুকু, 2/3 আছে। তার মানে আমরা যদি এরকম 3 ভাগে ভাগ করি, আমার এই প্রথম ভাগটা হচ্ছে খালি খালি হয়েছে, মানে L/3 অংশ খালি হয়েছে, কিন্তু নিচের যে অংশটুকু আছে এই অংশে পানি আছে। চিত্রটাকে আমরা এইভাবে আঁকতে পারি। এবার দেখো ভাই, আমাদের প্রথম যেটা আছে এখানে যে সরণটা, সেই সরণটা তোমরা আশা করি জানো, 0। কিন্তু আমার এইখানে যে দুইটা সরণ আছে, একটা আছে L/3 একটা আছে 2L/3, কোনটা হবে বলো তো। আমরা পড়ছিলাম উপরিতলেরটা সবসময় নিতে হয়। তাহলে উপরিতল থেকে হিসাবটা কোনটা, L/3। এটা হচ্ছে আমার H ফাইনাল। তাহলে H এর মানটা কত আসবে ভাই, H এর মানটা আসবে H ইনিশিয়াল প্লাস H ফাইনাল ডিভাইড বাই 2। তাহলে ইনিশিয়ালের মান আছে 0, ফাইনালের মান আছে L/3 ডিভাইড বাই 2, ফাইনালের মান আসবে L/6। আচ্ছা, এখন দেখো মোটরে পানি ছিল হচ্ছে 100 কেজি আর তুমি করে ফেলছো 1/3 খালি। তাহলে অপসারিত পানির ভরটা কত বলতো, তুমি কতটুকু পানি অপসারণ করছো। অপসারিত পানির ভর এম হবে, দেখো তুমি কিন্তু 100 কেজি পানি সরাই ফেলো নাই, তুমি 100 কেজি পানির 1/3 সরাইছো, 1/3 খালি করছো। তার মানে 100 কেজির 1/3 তুমি খালি করছো, তাহলে কত আসবে, 33.33 কেজি। এই জিনিসটা করতে জানো, কারো ভুল না হয়। আচ্ছা, করতে কত সময় লাগবে, সময় চাইছে, ফাইন, ইজি ম্যাথ। তাহলে চলো আমরা ম্যাথটা করে ফেলি। এখন আমরা জানি আমাদের ইকুয়েশনটা কি, ইকুয়েশন হচ্ছে P ইকুয়ালস টু W/T। আমাদের লাগবে টাইম, টাইম ইকুয়ালস টু কি হবে, W/P হবে। এখন P এখানে কোন Pটা ইউজ করবা ভাইয়া, তোমার মোটরটা 500 ওয়াট গায়ে লেখা থাকলেও বা বলে দিলেও তোমার কিন্তু তার কর্মদক্ষতা মাত্র 80%। তাহলে মোটরে কিন্তু 500 ওয়াট কাজে লাগবে না, কতটুকু কাজে লাগবে সেটা বের করে নাও। তাহলে আমরা জানি সরাসরি যদি করতে চাই, P আউটপুটটা হচ্ছে ইটা ইনটু P ইনপুট, এভাবে করে ফেলবা, তোমার সময় বাঁচবে। তাহলে ইটার মান হচ্ছে 0.8 আর ইনপুট হচ্ছে এখানে 500 ওয়াট। তো এখানে আনসার আসবে 400 ওয়াট। তোমার কিন্তু অ্যাকচুয়ালি 400 ওয়াটটাই আসলে কাজে লাগবে। তোমার এই 400 ওয়াটটাই এই মোটরের কাজের আসলে কার্যকর ক্ষমতা। তার মানে এখানে কার্যকর ক্ষমতাটাই তুমি হচ্ছে বসাবা 400 ওয়াট। তাহলে এখানে ভ্যালুগুলো একটু বসাই। ডব্লিউ এর মান হবে হচ্ছে কত, এম জি, খেয়াল করে এখানে L/6 কার্যকর যে সরণ সেটা হচ্ছে বা গড় সরণ হচ্ছে L/6, এম জি L/6 আর পাওয়ারের মান বলে দিছে 400। এখানে ভ্যালুগুলো বসাও। এম এর মান বলছে দেখো কত, এম হচ্ছে আমরা এখানে বের করছি 33.33, জি এর মান 9.8, এল হচ্ছে টোটালটা। তো টোটালটা কতটুকু বলছে, সে এল এর মান আসলে কত। তো আমাদের এই প্রশ্নে ছোট্ট করে কুয়ার গভীরতা আসলে আমাদের জেনে নিতে হবে। সো প্রশ্নে কুয়ার গভীরতা আমরা ধরে নিব 10 মিটার। আমরা ধরে নিব কুয়ার গভীরতা 10 মিটার। তাহলে কুয়ার গভীরতা 10 মিটার মানে এই এল এর মানটাই হচ্ছে আমার আসলে 10। তো এখানে আমি বসাবো 10/6। এখানে আসলে ধরে নেই আমরা, এই ভ্যালুটা আমাদের প্রশ্নে আগে থেকে দেওয়া ছিল, তো এটা মিসিং ছিল ভ্যালুটা। তো প্রশ্নের ভ্যালুটা আমি আবার দিয়ে দিলাম এখানে। তাহলে 33.33 ইন্টু 9.8 ইন্টু 10/6 ডিভাইড বাই টাইমটা এখানে বসাইতে হবে, সেটা কত, 400। এখন দেখো ক্যালকুলেশন করলে কত আসে, 33.33 ইন্টু 9.8 ইন্টু 10 ডিভাইড বাই 6 ইন্টু 400। এখানে আমাদের ভ্যালু আসতেছে 1.36 এত
সেকেন্ড। তার মানে এই মোটর দ্বারা এই অংশ খালি করতে মাত্র 1.36 সেকেন্ড সময় লাগবে। তাহলে আমি আবার একটু রিপিট করি, কাজ বাই পাওয়ার হচ্ছে আমার আসলে সময়, কাজটা হবে হচ্ছে mgh, যেখানে h হচ্ছে ভরকেন্দ্রের সরণ এবং h এর মান আসছে এখানে কত, L/6। এখানে L/6 বসাইছি, আর ক্ষমতাটা আমরা বের করে নিচ্ছি কতটুকু ইফেক্টিভ ক্ষমতা, অর্থাৎ 400 ওয়াট হচ্ছে ইফেক্টিভ ক্ষমতা, সেটাতে আমরা এখানে ভাগ করছি। এবং এখানে মোটরের কুয়ার যে গভীরতা সেটা বলা আছে 10 মিটার। সো তখন আমি এল এর মানটা এখানে সরাসরি ইনপুট করে দিছি। আলটিমেটলি আমাদের অ্যান্সার আসতেছে 1.36 সেকেন্ড। পরবর্তী প্রশ্ন দেখো, একটা ইটের প্রশ্ন। কি বলছে, একটা ইটের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বলা আছে। তো ধরো ইটটা হচ্ছে এমন, তো ইটের দৈর্ঘ্য যেটা, ধরে নাও আমাদের এটা হচ্ছে ইটের দৈর্ঘ্য, কত বলা আছে, 0.24 মিটার। এরপর দেখি এটার প্রস্থ বলা আছে, এটার প্রস্থ হচ্ছে এটা, এটার প্রস্থ বলা আছে 0.12 মিটার, আর উচ্চতা বলা আছে এটা 0.06 মিটার। আর ইটের ভরটা বলা আছে, ভর বলা আছে 2 কেজি। এখন দেখো ইটের দৈর্ঘ্যকে আনুভূমিক অবস্থান থেকে উল্লম্ব অবস্থানে রাখতে কৃতকাজের পরিমাণটা আসলে কত। আমরা এরকম একটা ম্যাথ আগেও দেখছিলাম, এখন আবার করে দিব ভেঙে। দেখো এখানে আমার ভরকেন্দ্র প্রথমে কোথায় ছিল, এই মাঝ বরাবর ছিল, তাহলে ভরকেন্দ্রের টোটাল মানটা আসলে কত, এই 0.06 এর কি অর্ধেক। তাহলে এখানে আমি মানটাকে কত বলতে পারি, এই মানটাকে বলতে পারি 0.06 ডিভাইড বাই 2। তাহলে এখানে অ্যান্সারটা কত আসবে, 0.03 মিটার। সেম ভাবে এই ইটটাকে যখন আমি উল্লম্ব তলে রাখবো, এটাকে উল্লম্ব তলে রাখলে সেটা ঠিক এমন দেখাবে। সেক্ষেত্রে তার ভরকেন্দ্র কোথায় আছে বলতো, তার ভরকেন্দ্র আছে এই মাঝ বরাবর। তার মানে দেখো এই ভরকেন্দ্রটা আসলে টোটাল যে দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যের অর্ধেক আছে। তো আমার টোটাল দৈর্ঘ্যটা কত ভাই, আমাদের টোটাল দৈর্ঘ্য বলা আছে 0.24 মিটার। তাহলে টোটাল দৈর্ঘ্যের অর্ধেকটা আসলে এখানে কত হবে, এই অর্ধেক পর্যন্ত আমার আসলে কত যাওয়া লাগছে বলতো, অর্ধেক পর্যন্ত আমার 0.24 এর অর্ধেক, অর্থাৎ 0.12 মিটার। এখন দেখো এখানে আমার কৃতকাজের মান তাহলে আসলে কত হবে, কৃতকাজ হবে W = mgh। এইচ এর মান তো বুঝবা কিভাবে করতে হবে, এই বড় যে ভরকেন্দ্রটার উচ্চতা আছে মাইনাস হচ্ছে ছোট যে ভরকেন্দ্র আছে তার উচ্চতা, অর্থাৎ এইচ এর মানটা হবে 0.12 মাইনাস 0.03। জি এর মান তো তোমরা জানোই 9.8, তার সাথে গুণ দিতে হবে ভর, ভর বলছে এখানে 2 কেজি। এখন ক্যালকুলেশন করো, 2 × 9.8 হবে 19.6, আর এখানে থাকবে হচ্ছে 0.09। আমি একটু দেখি ভ্যালুটা কত আসে। 1.764 জুল। তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে 1.764 জুল, অর্থাৎ সি নাম্বার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। এবার দেখো আমরা যে থিওরিটা প্রমাণ করছিলাম একটি ইটের উপর রেখে আরেকটা ইট রেখে যে কৃতকাজ, সেই প্রশ্নটা এখানে আবার দিয়ে দিছে। তা আমরা এখানে সরাসরি সলভ করব। দেখো কি পরিমাণ কাজ করতে হয় ইটের ক্ষেত্রে সেটা আমরা জানি, একটির উপরে আরেকটি রেখে যখন স্তম্ভ তৈরি করতে হয় তখন কৃতকাজের মান হয় mgh ইন্টু nc2। এবং এই nc2 কে কিভাবে লেখা হয় সেটা আমরা দেখাইছিলাম, mgh n ইন্টু n-1 ডিভাইড বাই 2। তাহলে এখানে সরাসরি মান বসায় দাও ভাই। তবে মনে রাখবা এখানে এম, এইচ এগুলো হচ্ছে প্রতিটি ইটের ক্ষেত্রে হিসাব, প্রতিটি ইট অথবা একটি ইটের জন্য হিসাব। তার মানে এমটা হচ্ছে একটি ইটের ভর, এইচ হচ্ছে একটি ইটের উচ্চতা। এখন এখানে মান বসাও, দেখো এম এর মান বলছে এখানে কত, 2 কেজি। তো এম এর মান হচ্ছে 2, জি এর মান 9.8 এবং উচ্চতা হচ্ছে 0.06। কয়টা ইট রাখছে এখানে, 10টা ইট। তার মানে এন এর মানটা হচ্ছে আমাদের 10। তার মানে 10 ইন্টু 10-1 মানে 9 ডিভাইড বাই 2। এখন দেখো কাটলে সুন্দর করে এখানে 5 চলে আসতেছে। তাহলে এখানে আনসারটা কত আমরা একটু করে দেখি। আমাদের এখানে আনসার আসবে 52.92 এত জুল। আচ্ছা
তার মানে খুব অল্প সময়ের মধ্যে আমরা এই টাইপের প্রবলেম সলভ করতে পারবো। আচ্ছা, এবার দেখো একটি সিলিন্ডারের ভর 2 কেজি, যার ব্যাসার্ধ এবং উচ্চতা এখানে আমাদের বলা আছে। একে উল্লম্ব অবস্থান থেকে আনুভূমিক অবস্থানে রাখতে কৃত কাজ কত? প্রথমে আমরা একটা সিলিন্ডারটা আঁকার চেষ্টা করি। আমাদের সিলিন্ডারটা কেমন হবে? ধরো আমাদের সিলিন্ডারটা হচ্ছে এমন আছে। এখন একে কি করছে? একে উল্লম্ব অবস্থান থেকে আনুভূমিক অবস্থানে রাখছে। তো সিলিন্ডার যখন আনুভূমিক অবস্থায় থাকবে তখন সে এই অবস্থায় আছে। তাহলে বলো, উল্লম্ব এবং আনুভূমিক অবস্থানে রাখতে যে কৃত কাজ, সেই কৃত কাজের সূত্রটা আমরা আগেই দেখছি, W = mgh, যেখানে h হচ্ছে কি ভরকেন্দ্রের উল্লম্ব সরণ। h হচ্ছে আমাদের ভরকেন্দ্রের উল্লম্ব সরণ। আমাদের ভরকেন্দ্রের সরণ আমরা বলছি ঠিক আছে, বাট মনে রাখবো এই সরণটা অবশ্যই উল্লম্ব হতে হবে। এখন দেখো m এর মানটা আসলে কত? m বলে দিচ্ছে 2 কেজি। তো তুমি সরাসরি এখানে মানটা ইনপুট করো। m এর মান হচ্ছে 2, g এর মান 9.8। এখন দেখো ভরকেন্দ্র প্রথমে কোথায় ছিল? ভরকেন্দ্র ছিল প্রথমে এই দুইটার মাঝ বরাবর, এখানে ছিল। তাহলে এই মাঝের অংশটা আসলে কত? টোটাল দৈর্ঘ্যের অর্ধেক। টোটাল দৈর্ঘ্য কত বলা আছে? উচ্চতা বলা আছে 6 মিটার। তার মানে আমার আসলে এইটুকু আসলে কত আছে বলতো? এইটুকু আছে 6 মিটারের অর্ধেক, অর্থাৎ 3 মিটার। আর এখানে তাকাই দেখো, এইখানে ভরকেন্দ্রটা কোথায় আছে? এখানে আছে। তাহলে দেখো ভরকেন্দ্রের উল্লম্ব সরণ কতটুকু হয়েছে? ভরকেন্দ্রের উল্লম্ব সরণ হচ্ছে এক্স্যাক্টলি কার? ব্যাসার্ধের সমান, তাই না? তাহলে এখানে এই মানটা হচ্ছে ব্যাসার্ধের সমান। তাইলে ব্যাসার্ধের মানটা আসলে কত ভাইয়া? ব্যাসার্ধের মানটা হচ্ছে বলা আছে প্রশ্ন দেখো 3 মিটার। তাহলে এখানে একটা বিষয় দেখো, খুব মজার প্রশ্ন। তোমার উচ্চতা যেটা ছিল সেটা হচ্ছে 6 মিটার, তার অর্ধেক হচ্ছে 3 মিটার। আবার ব্যাসার্ধ নিয়ে আসলে সেই ব্যাসার্ধটা কত হয়? 3 মিটারই হয়। তার মানে কি তোমার আগের ভরকেন্দ্র আর পরের ভরকেন্দ্র ভূমির সাপেক্ষে একই অবস্থানে আছে। তাহলে ভরকেন্দ্রের সরণ কতটুকু হয়েছে? একই অবস্থানে যদি কেউ থাকে, সরণটা আসলে কতটুকু হয়? 0 হয়। তাহলে এখানে আমরা কি করতে পারি? সরণ কি হবে? পরেরটা মাইনাস আগেরটা, অথবা আগেরটা মাইনাস পরেরটা, কারণ দুইটাই তো আসলে একই। তাহলে আমি এখানে কি লিখবো? 3 - 3। তার মানে এখানে অ্যান্সার আসবে কত? এখানে যাই থাকুক না কেন, যেহেতু 3 - 3 হচ্ছে 0, তার মানে আমার অ্যান্সারও হবে 0 জুল। এই প্রশ্নটা বেশ সুন্দর। তোমাকে যখন এরকম প্রশ্ন দিবে, অবশ্যই আদি এবং শেষ ভরকেন্দ্র বের করে তার উল্লম্ব সরণ দিয়ে ম্যাথটা করতে হবে। আচ্ছা, এবার দেখো এই প্রশ্নটাও বেশ সুন্দর। কি বলছে? 10 মিটার উচ্চতার একটি নগণ্য প্রস্থের 2 কেজি ভরের লোহার দণ্ড খাড়া অবস্থা থেকে ভূমিতে পড়ে গেলে কত কৌণিক বেগে ভূমিকে আঘাত করবে? দেখো আমার এটা হচ্ছে ভূমি। ভূমিতে একটা কি রাখা আছে? এটা নগণ্য প্রস্থের দণ্ড রাখা আছে। তো ধরে নাও এটা হচ্ছে আমার সেই দণ্ডটা। এখন এই প্রশ্নটা তারা নগণ্য বলছে আর কি। এখন যখন এই দণ্ডটা আস্তে করে পড়ে যাবে, তখন পড়ে যাওয়ার মুহূর্তে ভূমিকে কত কৌণিক বেগ আঘাত করবে? দেখো বলছে কত কৌণিক বেগ আঘাত করবে। তার মানে এখানে কি চাওয়া হয়েছে ভাই? ওমেগা চাওয়া হয়েছে। এখন চিন্তা করো, প্রথমে যে বস্তুটা আছে, প্রথমে বস্তুর মধ্যে কি জমা আছে বলতো? বিভব শক্তি জমা আছে। কিভাবে? কারণ বস্তুর ভরকেন্দ্র কি একদম এই মাঝ বরাবর আছে না? তাহলে বস্তুর ভরকেন্দ্র এখান থেকে যখন সে পড়ে গেছে নিচে, যখন বস্তুটা নিচের দিকে পড়ে গেছে, তখন তো বস্তুটা এখানে আছে, এভাবে আছে। তখন ভরকেন্দ্রটা কোথায় আছে বলতো? এখানে। তাহলে ভরকেন্দ্র কতটুকু নামলো দেখো তো? ভরকেন্দ্র কতটুকু নামছে দেখো তো? ভরকেন্দ্র নামছে এই এতটুকু, এখান থেকে জাস্ট এতটুকু নেমে গেছে। তো টোটাল আমার যে লেন্থ সেটা হচ্ছে 10 মিটার। আমাদের টোটাল লেন্থ হচ্ছে 10 মিটার। কিন্তু আমার ভরকেন্দ্রের সরণ কত এখানে? ভরকেন্দ্রের সরণ হচ্ছে h, which is 10/2, that is 5 মিটার। আচ্ছা, তো এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে আমরা জানি যে কৃত কাজ সমান কি? আমরা জানি কৃত কাজ সমান বিভব শক্তির পরিবর্তন অথবা বিভব শক্তি। তাহলে এখানে কি লিখতে পারি? W = mg ইন্টু ভরকেন্দ্রের সরণ। তাহলে ভরকেন্দ্রের সরণ কতটুকু? ভরকেন্দ্র এখান থেকে এখানে চলে আসছে। কেউ কিন্তু এটা ভাইবো না যে ভাইয়া ভরকেন্দ্র তো আপনার এখান থেকে এখানে চলে আসছে। এটাও সরণ ফাইন, কিন্তু এই সরণ নেওয়া যাবে না। কারণ কি সরণ নেওয়া লাগবে বলতো? উল্লম্ব সরণ নিতে হবে, উপর থেকে নিচে কতটুকু শিফট হয়েছে। তাইলে আমার এই সরণটা আসলে অ্যাকসেপ্টেড না। এখন দেখো এখানে কি করা যায়? mg ইন্টু ভরকেন্দ্রের সরণ, সরণটা হচ্ছে এখানে 5 আছে। আবার এই যে কৃত কাজটা আবার গতিশক্তির পরিবর্তন। কিন্তু এখানে গতিশক্তি কোনটা আছে দেখো তো? একটা বস্তু এখান থেকে জাস্ট এখানে পড়ে গেছে,
তার তোর মধ্যে রৈখিক কোনো গতি নাই, তার মধ্যে গতিটা কি? কৌণিক গতি। তাহলে কৌণিক গতি শক্তির পরিবর্তন আসলে কত? হাফ আই ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু mg ইন্টু 5। এখন দেখো মজার বিষয়, মজার বিষয়টা কোথায়, এখানে দণ্ডটা হচ্ছে আমার কেমন একটা সুষম দণ্ডের মতো, এবং তোমার সুষম দণ্ডের জড়তার ভ্রামক পড়ে এসেছো, কি পড়ছিলা বলতো? যখন দণ্ডের প্রান্ত বরাবর একটা অক্ষ থাকে, প্রান্ত বরাবর অক্ষ থাকলে জড়তার ভ্রামকের মান হয় 1/3 ml স্কোয়ার। এটা তোমরা পড়ে আসছো। এটাও দেখো ভাই ওইরকমই আছে। এই দণ্ড যেটা আছে, দণ্ডটার যখন ঘুরতেছে তখন তার অক্ষটা কোথায় আছে? অক্ষটা দণ্ডের প্রান্তে আছে। তো যখন প্রান্তের অক্ষের সাপেক্ষে দণ্ডটা ঘুরতেছে তখন জড়তার ভ্রামকের মানটা কত হবে? 1/3 ml স্কোয়ার হবে। তাহলে এখানে এই মানটা হচ্ছে আমরা এখানে ইনপুট করব, আই এর মান হবে 1/3 ml স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, এখানে আছে mg ইন্টু 5। এখন দেখো দুই পাশ থেকে আমরা হচ্ছে এখান থেকে m এবং m কে বাদ দিতে পারি। আচ্ছা, এল এর মানটা এখানে আমরা বসাই দিতে পারি, আমাদের লাগবে হচ্ছে ওমেগার মানটা। তাইলে এখানে আমরা কি লিখতে পারি? 1/6, এল এর মান বলা আছে 10, সো 10 স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু জি এর মান বলা আছে 9.8, 5 তো 5ই। তাহলে এখানে ক্যালকুলেশন করলে দেখো কত আসে। ওমেগার ভ্যালুটা আসবে এখানে হবে 49, এখানে 6 গুণ হবে, আর নিচে এখানে 100টা ভাগ হবে, ভাগ হওয়ার পরে এটা হচ্ছে রুট হবে। তাহলে দেখি রুট করে কত আসে। ওদের অ্যান্সার আসবে 1.7146 অথবা 715। একক কি হবে ভাইয়া? কৌণিক বেগের একক। কৌণিক বেগের এককটা কি? রেডিয়ান পার সেকেন্ড। অবশ্যই একক লিখতে হবে। আচ্ছা, হোপফুলি এই প্রবলেমটা আমরা বুঝতে পারছি। এখন চলো নেক্সট একটা প্রবলেম দেখি। এটা বেশ একটা মজার সমস্যা। একটি কূপের পানির গভীরতা বলে দিচ্ছে 20 মিটার। কূপের উপর আনুভূমিক দণ্ড থেকে ঝুলন্ত একটি চেইনের নিচের প্রান্তে বালতি সংযুক্ত রয়েছে। চেইনের প্রতি মিটারের ভর হচ্ছে 2 কেজি, পানি ভর্তি বালতির ভর হচ্ছে 10 কেজি। তো বালতি ভর্তি পানি তুলতে কৃত কাজ কত? দেখো কিভাবে চিন্তা করতে পারো। তোমার কূপটা মনে করো এরকম আছে, আর কূপের পানি মনে করো হচ্ছে এই পর্যন্ত আছে। আচ্ছা, এখন কূপের পানির যে গভীরতা সেটা হচ্ছে 20 মিটার। তো গভীরতা তো সবসময় তোমার কি পৃষ্ঠতল থেকে হিসাব করা হয়। তার মানে তোমার এই ভ্যালুটা বলছে হচ্ছে গভীরতা বলতেছে 20 মিটার। এখন দেখো তুমি যে পানিটা তুলবা কিভাবে তুলতেছো ওরা বলে দিছে কূপের উপর আনুভূমিক দণ্ড থেকে ঝুলন্ত চেইন। তার মানে আমার হয়তো এইখানে আমার এই যে উপরে আনুভূমিক বরাবর একটা কিছু চেইন আছে, একটা দণ্ড আছে, ওই দণ্ড থেকে একটা চেইন ঝুলতেছে, ওই দণ্ড থেকে এরকম একটা চেইন ঝুলতেছে, ধরো এটা হচ্ছে আমার সেই চেইন। এবার চেইনের প্রান্তে কি আছে? চেইনের প্রান্তে একটা বালতি সংযুক্ত আছে, ধরো এটা হচ্ছে আমার সেই বালতি। এখন পানি ভর্তি বালতির ভরটা তারা বলে দিছে, এখন বলছে বালতির পানি তুলতে কতটুকু কাজ হবে। তাহলে কাজের মানটা আমরা কেমন হিসাব করতে পারি বলো? এখানে ভাই কাজ দুইজনের জন্য আলাদা আলাদা হিসাব করতে হবে। নর্মালি যখন সুতায় কিছু বেঁধে আমরা তুলি, সুতার জন্য তখন কাজ আমরা হিসাব করি না, কারণ ওইসব ক্ষেত্রে সুতার ভর সবসময় দেখবা নগণ্য থাকে। কিন্তু এখানে একটা চেইন, তুমি কমন সেন্স খাটাও, একটা চেইন কি কখনো নগণ্য ভর হইতে পারে? না, কারণ একটা চেইন তো আসলে শিকল, লোহার তৈরি শিকল, তাই না? সেটা নগণ্য ভর থাকে না, তার একটা ভর আছে। এই জন্য এখানে হিসাব দুইজনের জন্য করতে হবে। একটা হচ্ছে চেইনের জন্য হিসাব করতে হবে, আর হচ্ছে বালতি অর্থাৎ বাকেটের জন্য হিসাব করতে হবে। তাহলে চেইনের জন্য যখন তুমি হিসাব করবা তখন কি লিখবা? চেইনের ভর জি ইন্টু চেইনের ভর কেন্দ্রের সরণ প্লাস বালতির ভর জি ইন্টু বালতির যেই সরণ। তাইলে চেইনের যে ভর সেটা তুমি একটু দেখো কত বলছে এখানে। ওরা বলছে চেইনের প্রতি মিটারে 2 কেজি বলছে। এখন চেইন কতটুকু লাগবে বলতো? ভূমি থেকে তোমার পানি যতটুকু গভীর, চেইন ততটুকু গভীরে লাগবে। তাহলে চেইনের দৈর্ঘ্যটা কত বলতো? চেইনের দৈর্ঘ্য হবে আমাদের 20 মিটার, গভীরতার সমান। তাহলে চেইনের ভর কত? ওরা বলছে প্রতি মিটারে ভর 2 কেজি। তাহলে 20 মিটার দৈর্ঘ্যের চেইনের ভর কত হবে? 20 ইন্টু 2 কেজি। জি এর মান তোমরা জানো 9.8। আর চেইনের ভর কেন্দ্র কতটুকু উঠছে, এটা একটা ফান পার্ট। কিভাবে চেইনের ভর কেন্দ্র ভাইয়া
এইখানে মাঝ বরাবর আছে, টোটাল ঝুলন্ত চেনের ভরকেন্দ্র আছে এই মাঝ বরাবর। তাহলে চেনের ভরকেন্দ্র কতটুকু উঠবে? চেনের ভরকেন্দ্র উঠবে এতটুকু। তাহলে দেখো তো চেনের ভরকেন্দ্রের সরণ কি এই 20 মিটার হবে নাকি 10 মিটার হবে? অ্যান্সার হচ্ছে কি 10 মিটার হবে, কারণ কি টোটালটার অর্ধেক। তাহলে চেইনের ভরকেন্দ্রের সরণ হবে 20/2 অর্থাৎ 10 মিটার। আচ্ছা, তাহলে চেইনের ভরকেন্দ্র এখান থেকে উপরের দিকে উঠে গেছে, আমরা মান লিখলাম 10। এবার বালতির যে ভর দেখো বলছে পানি ভর্তি বালতির ভর 10 কেজি, তাহলে বালতির ভর বলছে 10। বালতির ভর বলছে এখানে 10, জি এর মান 9.8। দেখো এবারে বলছে বালতির যে সরণটা লাগবে, বালতির সরণ কতটুকু? বালতি আছে কোথায়? এখানে আছে। তাহলে বালতি আসলে কতটুকু উঠছে বলো তো? এইখান থেকে একদম কমপ্লিটটাই উঠছে। তাহলে বালতির ভরকেন্দ্রের সরণ আসলে কতটুকু হইলো? টোটাল 20 মিটার। এই জন্য বালতির ভরকেন্দ্রের সরণ হবে টোটাল 20 মিটার। সেখানে আমাকে 20 লিখতে হবে। এখন এখানে ক্যালকুলেশন করো, দেখো কত আসে। এটা হচ্ছে 400 ইন্টু 9.8, আর এখানে আসতেছে হচ্ছে তোমার 200 ইন্টু 9.8। তাহলে এখানে 400, এখানে হচ্ছে 200, তাহলে 600 ইন্টু 9.8। এখন ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তো আমাদের এখানে অ্যান্সার আসবে 5880 জুল। তাহলে ম্যাথটা খুব সুন্দর। আমি আবার একটু তোমাদের বলি, দেখো এখানে দুই ক্ষেত্রে কৃত কাজ হয়েছে। একটা হচ্ছে চেইনকেও তুলতে কৃত কাজ হয়েছে। চেন তুলতে কৃত কাজের সময় চেনের ভরকেন্দ্রের সরণ দেখতে হবে। চেনের ভরকেন্দ্র মাঝ বরাবর থাকে, তার মানে টোটাল 20 সে ওঠে নাই, কতটুকু উঠছে? অর্ধেক, 10 মিটার উঠছে। আর বালতি একদম নিচে ছিল, সো বালতি টোটাল পথ উঠছে, এই জন্য টোটাল গভীরতা এইচ 20 হচ্ছে তার সরণ। এরপরে বালতির জন্য একটা, চেইনের জন্য একটা, দুটা কাজকে যোগ করে তোমাকে অ্যান্সার করতে হবে। আচ্ছা, এর মধ্য দিয়ে আমাদের কাজ ক্ষমতা শক্তির যেই 4টি লেকচার ছিল মাস্টার ক্লাসে, 4টি শেষ হলো। আমরা আশাবাদী যে তোমরা যদি লেকচার 1 থেকে শুরু করে লেকচার 4 পর্যন্ত এই ক্লাসগুলো খুব ঠান্ডা মাথায় দেখো এবং সুন্দর করে নোট করে ফেলো, তাহলে ইনশাল্লাহ ভর্তি পরীক্ষায় যে কোনো প্রশ্ন তুমি আনসার করার সময় কনফিডেন্ট ফিল করবে, এবং বাসায় তুমি যখন সলভ করবা বা উদ্ভাসে তুমি যখন পরীক্ষা দিবা তখনও তোমার প্র্যাকটিসটা খুব ভালো হবে। তোমাদের জন্য শুভকামনা। দেখাবো অন্য কোনো সময়ে। আসসালামু আলাইকুম।